আসসালামু আলাইকুম। আজকে আসলে কোনো ভিডিও করবার উদ্দেশ্য ছিল না, কারণ আপনারা সবাই জানেন আজকে গতকালকে বাংলাদেশে কি হয়ে গেছে। সেই বিমান দুর্ঘটনার পর পুরো দেশ স্তম্ভিত। কোনো মানুষের অন্য কোনো সাবজেক্টে কথা শুনবার মতো কোনো আগ্রহ নেই। সবার দৃষ্টি এখন টেলিভিশনের দিকে। সবাই জানতে চাচ্ছেন কতজন মারা গেছেন, সবাই জানতে চাচ্ছেন কতজন হসপিটালে আছেন। এই যে মায়েদের হাহাকার, শিশুদের কান্না, এই যে মানুষের মধ্যে একটা কি বলবো বন্ধুরা, আমি দু চারজনের সাথে কথা বলেছি, কেউই কোনো স্বস্তিতে নেই। এখানে বলে রাখা ভালো, আমার বাড়ি উত্তরার দিয়াবাড়িতেই। আমার ওই যে আপনার উত্তরা যে হাউজিং প্রকল্পটা আছে রাজুকের, সেখানটায় আমার একটি ফ্ল্যাট আছে। ওখান থেকে কিন্তু মাইলস্টোন স্কুলটা খুব একটা দূরে নয়, স্কুল অ্যান্ড কলেজটা খুব একটা দূরে নয়, কারণ আমি ঢাকায় যখন যাই তখন প্রায়শই বিকেলবেলায় ওই এলাকাটাতে একটু ঘোরাঘুরি করি। তো আমার উত্তরায় যারা আছেন, আমার বন্ধুবান্ধব যারা উত্তরায় থাকেন, তারা সারাদিনই অলমোস্ট এই সমস্ত খবর পাবার জন্য বা এই সমস্ত খবর নেবার জন্য বা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কেউর বাচ্চা কাচ্চার কোনো ক্ষতি হয়েছে কিনা এগুলো জানবার জন্য ব্যস্ত ছিল। আমিও ভেবেছি কোনো রকম কন্টেন্ট তৈরি করবো না, আজকে পলিটিক্যাল আলোচনা করে কোনো লাভ নেই। আমি এখন কোনো পলিটিক্যাল আলোচনা করতেও চাচ্ছি না, তবে কিছু কিছু বিষয় বলতেই হবে। কারণ দেখুন, এই যে উত্তরায় দিয়াবাড়ির এই যে ঘটনাতে অনেকে এটার মধ্যে রাজনীতি খুঁজছেন। আমি ইউনূস বিরোধী যারা আছেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা সবাই এখন দোষ দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমি জানি না কী কারণে দোষ দিচ্ছেন, বলছেন সরকার ব্যর্থ। এবং এমনও কথা বলা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কেন হসপিটালে গেলেন না বা শিশুদের দেখতে গেলেন না। উনি যাননি, তবে আসিফ সাহেব, ফারুকী সাহেব এবং শফিকুল ইসলাম সাহেব গিয়েছিল। উনি যাননি হয়তো বা প্রোটোকলের জন্য। আপনারা জানেন প্রধান উপদেষ্টা যখন কোথায় যাবে তার সাথে থাকবে গাড়িবহর, তার সাথে থাকবে এসএসএফের সেনাবাহিনীর, এসএসএফের সেই বাহিনী একটা বিরাট প্রোটোকল নিয়ে তাকে যেতে হয়। উনি হয়তো বুঝেছেন বা উনি বুঝতে পেরেছেন যে আমি যদি যাই এখানে একটা আমাকে প্রোটোকল দেবার জন্য আরেকটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হবে, যেটা ওদের সেই শিশুদের স্বাস্থ্যসেবার ক্ষতি হতে পারে, যার জন্য উনি যাননি। এটা নিয়ে সবাই আলোচনা করছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ওইখানে এখনও গেল না, উনি কেন ঘরের মধ্যে বৈশা খালি দোয়া করতেছেন। চিন্তা করছেন এরা কারা? আমি নাম বলতে চাই না, এরা পঞ্চপাণ্ডবের লোক। এবং পঞ্চপাণ্ডবরা ঘুরে ফিরে এই কথাই আলোচনা করছেন। এবং একজন তো বলেই বসলেন, ওখানে নাকি জামাতের আমির যখন গিয়েছিলেন সেখানে বিশৃঙ্খলা হয়েছে। আমরা কোনো বিশৃঙ্খলার কথা শুনিনি। উনি বলছেন, সেই ইউটিউবার বলছেন, বা ইউটিউবার বা সংবাদ পাঠক পঞ্চপাণ্ডবের একজন মুস্তাফা ফিরোজ সাহেব বলছেন হয়তোবা ওনার সাথে অনেক লোকজন ছিল, এর জন্য হয়তো একটু অসুবিধা হয়েছে, মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। আসলে জামায়াতের আমিরের সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি, এটা জামায়াতের আমির মহোদয় তার ফেসবুক স্ট্যাটাসেই বলে গেছেন। উনি পাশাপাশি আরেকটা সুন্দর কথা বলেছেন। বন্ধুরা, ওখানে ফখরুল ইসলাম আলমগীর সাহেব গিয়েছিলেন এবং উনি নেমে যে গাড়িগুলো হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যে অ্যাম্বুলেন্সগুলো আসছে সেগুলো রাস্তা তৈরি করে দিয়েছেন। ফখরুল ইসলাম আলমগীর সাহেব গেছেন ওখানে খুব সুশৃঙ্খলভাবে, উনি গায়ে দাঁড়িয়ে ট্রাফিকিং করেছেন, আর জামাতের আমির মহোদয় ওখানে গিয়ে হ্যাডম দেখাতে গেছেন। ইনডাইরেক্টলি এরকমই কথা। এই ধরনের অনেক আলোচনা, এই আলোচনাগুলো না সহ্য হচ্ছে না বলেই এই ভিডিওটা করলাম, নইলে আমি আজকে ভিডিও করতাম না। সরকার আজকে মঙ্গলবার জাতীয় শোক দিবস পালন করতে বলা হয়েছে। সরকার তার বাণী দিয়েছে, সরকারের প্রতিনিধিরা গেছে, তারপরেও সরকারের দোষ তারা খুঁজে বেড়াচ্ছে। জামাতের আমির মহোদয় গেছে, তাকে নিয়েও রাজনীতি করছে যে ওনাকে নাকি ওনাকে নিয়ে বেশ একটা গ্যাঞ্জাম হয়েছে। যদিও আমির মহোদয় বলেছেন আমার সাথে কোনো গ্যাঞ্জাম কারো হয়নি, আমি চুপচাপ গিয়ে দেখে চলে এসেছি। আবার অনেকেই বলছেন আর্মি নাটক করছে। ওই যে বলছেন পঞ্চপাণ্ডবের কেউ যে আর্মি তো কদিন আগে গোপালগঞ্জে বেশ খুন খারাপি করলো, মানুষের কাছ থেকে তাদের ইমেজ নষ্ট হয়ে গেছে, এই জন্য আর্মি এটা এখন দেখাচ্ছে। এই যে আর্মির যে ভূমিকা, সেটা তো আজকে অবভিয়াসলি প্রশংসা করবার মতো ছিল। তারা যান প্রাণ দিয়ে উদ্ধার কাজে আছে, যান প্রাণ দিয়ে শুশ্রূষার কাজে আছে।
ওনারা বোঝাতে চাচ্ছেন এগুলো করে তাদের যে অপকর্ম গোপালগঞ্জে ছিল সেগুলোকে ঢাকতে চাচ্ছে, এবং এমন কথাও ওনারা বলছেন এটা আর্মি নাকি করিয়েছে অ্যাক্সিডেন্টটা। কেন? গোপালগঞ্জে যখন এই গ্যাঞ্জামটা চলছিল গত পরশুদিন পর্যন্ত গোপালগঞ্জে কিন্তু আপনারা জানেন নৌবাহিনীকে মোতায়েন করা হয়েছে। সেখানে নৌবাহিনীতে এই জন্য করা হয়েছে যে নৌপথে যেন কোনো ক্রিমিনাল পালিয়ে যেতে না পারে। আর্মিও নাকি বলেছিল যে এয়ারফোর্স থেকে আসবার জন্য তোমরাও এসে আমাদের হেল্প করো। এয়ারফোর্সের প্রধান নাকি বারণ করেছেন, না আমরা এইসবের মধ্যে নাই, এই জন্য আর্মি অ্যাক্সিডেন্টটা করিয়েছে। মানুষ কত কত খারাপ হলে বা দুটো পয়সার জন্য এমন গল্প বানায় বলুন তো। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। অনেক জ্ঞানী ব্যক্তিরা বলছেন এই পঞ্চপাণ্ডবের ইন্টারভিউ এসে ওইটা নাকি প্রথমই তার প্রশিক্ষণ ছিল, এই যে পাইলট ছিল তার নাকি প্রথম দিন ছিল। আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এটা তার শেষ প্রশিক্ষণ ছিল, এবং শেষ প্রশিক্ষণে তার যে পুরো বিমানটা কন্ট্রোল করা হয় আপনার নিচের টার্মিনাল থেকে, এবং তাকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়। বিমানটি যখন উড়ে গেছে তখন প্রায় 7 না 8 মিনিট পরে 10 মিনিট পরে সে নিচে যোগাযোগ করেছে যে বিমান তো উড়ছে না। পাইলট যে ভেবেছে, তৌকির সাহেব ভেবেছেন এই যে কোনো জায়গায় বিধ্বস্ত হতে পারে। এগুলো কিন্তু আমরা শোনা, সত্য মিথ্যা জানি না, এগুলো আমি দেখেছি, আমি ইন্টারনেটেই দেখেছি। তৌকির তখন চিন্তা করলো যতটুক যাওয়া যায় আমি একটু মানে উত্তরার দিকে তো তখন যাচ্ছে ফ্লাইটটা পুরনো এয়ারপোর্ট তেজগাঁ থেকে শুরু করে কুড়িল বাড্ডা টাড্ডা হয়ে উত্তরার দিকে গেছে। যাওয়ার পর সে ভাবছে যে আমি যদি উত্তরাটাকে ক্রস করে ওই পারে চলে যাই, আশুলিয়ার দিকে চলে যাই, ওখানে গ্রামগঞ্জ আছে, নদী খালবিল আছে, ওখানে গিয়ে আমি যা করার করবো। কিন্তু যেতে পারেনি, এসে ওটা পড়ে গেছে মাইলস্টোনের উপরে। এখন ঘটনা হচ্ছে যে যারা এগুলোকে নিয়ে এমন রাজনীতি করছেন তাদের বেনিফিটটা কি? কেউ রাজনীতি করছেন ইউনূসের দোষ, ইউনূসকে ক্ষমা চাইতে হবে, ইউনূসকে চলে যেতে হবে, ইউনূস ব্যর্থ সরকার। কেউ বলছেন আর্মি ব্যর্থ, কেউ বলছেন সেনাবাহিনীর প্ল্যানিং এইটা হয়েছে, কেউ বলছেন এইটা, কেউ বলছেন ওইটা। যে যেভাবে পারে সেইভাবেই করে যাচ্ছেন। এখন নতুন রাজনীতি শুরু হয়েছে, কে ওখানে গেছেন, কে ওখানে যাননি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আপনারা হয়তো বা দেখেছেন ফেসবুকে সার্জিজ আলম স্ট্যাটাস দিয়েছে এই সমস্ত বুঝবার আগেই যে আমাদের কোনো কর্মী যেন ওখানটায় না যায়, ভিড়ভাড়টা বাড়িয়ে লাভ নেই, আমাদের কোনো কাজ নেই সেখানে, যা করবার ওরাই করবে। যে যার শত্রু সে তার বিপক্ষে কথা বলছেন। আপনি সেনাবাহিনীকে দেখতে পারেন না, আপনি সেনাবাহিনীর দোষ খুঁজে বেড়াচ্ছেন। আপনি এয়ারফোর্সকে দেখতে পারেন না, এয়ারফোর্সের দোষ খুঁজে বেড়াচ্ছেন। আপনি এই সরকারকে দেখতে পারেন না, আপনি এই সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছেন। এমনও কথা বলছেন এই বিমান এখান দিয়ে কেন প্রশিক্ষণ করা হয়, এটা কি ইউনূস সরকার আসার পর করা হয়? এটা তো অনেক দিন যাবতই করা হয় রে ভাই। এবং অনেকেই বলছেন এই বিমান কেন এখনও চলছে, এই বিমান তো ব্যাকডেটেড বিমান। বন্ধুরা, এই বিমান ক্রয় হয়েছিল 2013 সালে, কার আমল আপনারা জানেন। এবং তখন থেকে এই বিমানগুলো, অনেকগুলো বিমান কিনেছিল চায়না থেকে। চায়না কিন্তু এই বিমান এখন ব্যবহার করে না, এর অনেক ত্রুটি বেরিয়েছে, এরা এখন এগুলোকে মিউজিয়ামে রেখেছে, আমাদের সরকার রেখে দিয়েছে। এখন ইউনূস সাহেব যদি এসে বলতো আমি এই সমস্ত পুরনো বিমান ফেলে দেবো, এগুলো এখন ইসে আছে কি বলে মিউজিয়ামে পড়ে আছে, আমি নতুন বিমান কিনবো, আপনারা এই কইতেন ওই মিয়া এটা কি আপনার কাম নাকি? আপনি চাইছেন এইখানে নির্বাচন করে চলে যান, তাই নয় কি? তাই কিন্তু বলতো। এখন সেই হাসিনার আমলে কেনা বিমান, এবং যেই বিমান দিয়ে বিগত অনেক বছর যাবৎ ঢাকা শহরে ট্রেনিং হচ্ছে, এটা নিয়ে এতদিন কেউ কোনো কথা বলেননি। কারণ এই ধরনের ছোটোখাটো বিমান দুর্ঘটনা প্রায়শই আমরা শুনেছি, কিন্তু খুব একটা ক্যাজুয়ালিটি হয় না, খুব একটা প্রাণহানি হয়নি। আজকে এটা নিয়ে কথা হচ্ছে প্রচুর প্রাণহানি হয়েছে বলে। আজকে এটা নিয়ে কথা হচ্ছে বিরোধী একটা বড় গোষ্ঠী আছেন এই সরকারের বিরুদ্ধে, সরকারকে পচাবার জন্য যে কোনো ইস্যু খুঁজেই বসে যান। এটাই হচ্ছে এখন দেশে। আমি আপনাদেরকে করজোড়ে বিরতি করছি এই শিশুদের লাশ নিয়ে, এই শিশুদের অগ্নিদগ্ধ শিশুদের অসুস্থতা নিয়ে। রাজনীতি করবেন না, কোনো প্রয়োজন নেই।
সরকার যা করবার করেছে, বাকিটা করবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, ডাক্তার যারা আছেন তারা। আর বাকিরা আপনারা বসে বসে দোয়া করেন আল্লাহর কাছে, যারা বেঁচে আছেন তারা সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরা আর একটি প্রাণহানিও চাই না। এগুলো না বলে একে খোঁচাচ্ছেন, ওকে খোঁচাচ্ছেন, এগুলো করে কি লাভ ভাই? কি লাভ বলেন? দুটো পয়সার জন্য, মানে ইউটিউবে পয়সা কামানোর জন্য, না রাজনৈতিকভাবে কাউকে হেয় করবার জন্য? সেটা অন্যভাবে করুন। এই বাচ্চাদেরকে নিয়ে কেন খেলছেন আপনারা? এটা তো ঠিক না ভাই। এই কোমলমতি শিশুগুলো, ওদের কোনো দোষ নেই। আমি প্রাইভেট কেউ কোনো দোষ দিচ্ছি না, আমি দিচ্ছি আমাদের ভাগ্যের দোষ। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, সেটা কোন বিমানে হয়েছে, কেন হয়েছে, বিমানকে কিনেছে, বিমান কেনার পরে সেটা বিক্রি করেনি কেন, সেই বিমান ঢাকা শহরে উড়ে কেন, এবং সেই বিমান চালানোর পরে সেইখানেই অ্যাক্সিডেন্ট হয় কেন, এমনও তো কথা আপনারা বলছেন। এটা একটা প্ল্যান করে করা হচ্ছে। ছি 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 ছি, আল্লাহ আপনাদের ক্ষমা করবে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।